আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভানেত্রী দলকে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং এক হিসাবে আওয়ামী লীগ এখন সংসদ নির্বাচনকে সামনে নিয়ে এলো যেমনি আলোচনায়, ঠিক তেমনি নিজের দলকেও নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজগুলো নিশ্চয়ই আওয়ামী লীগ শুরু করবে। তাহলে এখন এই সময়ে এসে আওয়ামী লীগ যখন নির্বাচন নিয়ে চিন্তাভাবনা শুরু করছে, তখন বাংলাদেশের অন্যান্য দলগুলো কি ভাবছে, তাদের চিন্তাভাবনা কি আছে, এসব নিয়েই আজ আমরা আলোচনা করব জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমি আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দিয়ে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, সরকারি দল তো নির্বাচন নিয়ে ভাবছে, বিরোধী দল সংসদের কি ভাবছে? জি ধন্যবাদ। রাজনৈতিক দল মানেই নির্বাচন। আমাদের সংবিধানে পলিটিক্যাল পার্টিজের একটা সংজ্ঞা দেয়া আছে, ইন্টারপ্রিটেশন ক্লোজে আর্টিকেল 152 গিয়ে সেখানে বলা আছে রাজনৈতিক দল মানেই হলো যারা তাদের আদর্শকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আদর্শ প্রতিফলিত করার প্রচেষ্টা চালাবে। সো নির্বাচন রাজনৈতিক দলের একটা অত্যাবশ্যকীয় উপাদান, আদর্শ একটা অত্যাবশ্যকীয় উপাদান, এবং সেই আদর্শ সেটা বাম হোক, ডান হোক, মধ্যম হোক, উদার হোক, লিবারালিজম হোক, লেজিসফেয়ার হোক, হোয়াটএভার হোক, ইম্পেরিয়ালিস্টিক হোক, সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। জাতীয় পার্টি এখন পর্যন্ত একটা 15 ফেব্রুয়ারি ইলেকশন ছাড়া বাংলাদেশের জাতীয় পার্টি সৃষ্টির পর থেকে কোনো ইলেকশন বর্জন করেনি। তো জাতীয় পার্টির জন্য ইলেকশনটা, এবং আওয়ামী লীগও এই 15 ফেব্রুয়ারি ইলেকশন ছাড়া কোনো ইলেকশন বর্জন করেনি। ইলেকশন বর্জনের রেকর্ড বিএনপির আছে, সেখান থেকে তাদের একটা সাফল্য আছে, যেমন তারা 86 ইলেকশন বর্জন করেছিল, 88 ইলেকশন বর্জন করেছিল, সেটা কিছুটা সাফল্য, আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডের একটা সাফল্য তারা 91 এর ভোটে পেয়েছিল। আবার 13 ইলেকশন বর্জনের ফল বিএনপির জন্য কোনো অবস্থাতেই ভালো হয়নি, এবং যেটার ফল তারা 18 পর্যন্ত ক্যারি করছে, এবং নানাভাবেই স্ট্রাকচারালি বিএনপি ক্ষতিগ্রস্ত। এটা আমার ব্যক্তিগত অভিমত, হাবিব ভাই ডিফার করতে পারেন। তো এখন যেটা আমি বলবো যে অবশ্যই ইলেকশন করব, কিন্তু সমস্যা হচ্ছে অতিবন্ধুর পথে কি ইলেকশনের প্রিপারেশন নেওয়া যায়? একদিকে সরকারি দল, একদিকে পুলিশ, একদিকে আমলা, একদিকে সেনাবাহিনী, এবং একদিকে দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে অবশ্যই অর্থনৈতিকভাবে প্রার্থীরা, সরকারি দলের প্রার্থীরা অর্থনৈতিকভাবে অনেক বেশি সক্ষম না। সব মিলিয়ে কিন্তু একটা চরম অসম যুদ্ধ আমাদের। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি নির্বাচন করতে গেলে পুলিশ, আমলা এবং সরকারি দলের নেতাদের টাকা পয়সা, সেটা কিভাবে বাধা হয়ে দাঁড়াবে? আপনার নির্বাচন আপনি করবেন, তাদের নির্বাচন তারা করবে। জি, এটা আমি বাধা হয়ে দাঁড়াবে না আপনি থিওরিটিক্যালি বলছেন, কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে, যিনি উপনির্বাচনের কথা যদি বলি, যিনি এসপি, উনি তো ছাত্রলীগ করতো, কোনো সন্দেহ নেই, ছাত্রলীগ করতে বলেই তাকে এসপি বানিয়েছে। যিনি ডিসি, তিনি ছাত্রলীগ না করলেও এখন বলে আমি ছাত্রলীগ করতাম, হয়তো আমি উপমা দিয়ে বলছি। টিওনও তাই, ওসিও তাই। নির্বাচন কর্মকর্তা সেখানে একটা নিরপেক্ষ এলিমেন্ট, তিনি কিন্তু কথাবার্তার কাজে চেষ্টা করে, আমি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দেখেছি, তারা চেষ্টা করে নিরপেক্ষতা রাখার জন্য, কিন্তু তাদের ক্ষমতা লিমিটেড হয়ে যায়। এবং যেটি এখন ঘটছে, যেমন নির্বাচন কমিশন সচিবকে, নির্বাচন কমিশনের সচিবকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে হয়েছে, অ্যাডমিন ক্যাডারের একজন সেখানে আছে, লোভনীয় পদ। নির্বাচন কমিশনের কমিশনার যারা, তাদের মধ্যেও দুজন আসতেছে অ্যাডমিন বা 3 জন অ্যাডমিন ক্যাডার থেকে আসতেছে। এটা অন্যায় কিছু আমি বলছি না, কিন্তু ওই যে প্রজাতন্ত্রের কর্মচারীদের দ্বারাই প্রজাতন্ত্রের বড় দায়িত্বগুলো পালন হচ্ছে, তখন আর কমিশনটা কমিশন থাকে না, কমিশনটা একটা সরকারি বডির মতো হয়ে যায়। এখন সময় আসছে নির্বাচন কমিশনের সচিব নির্বাচন কমিশন থেকে হবে, নির্বাচন কমিশনের কমিশনার অন্তত একজন সাবেক নির্বাচন কমিশনের কর্মকর্তা হবে। এই কালচারগুলো আমাদের শুরু করতে হবে, পেনেট্রেট করতে হবে, তা না হলে আমরা ট্রেডিশনালিজমের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমি শেষ করে দিচ্ছি। আপনার কাছে আমার যেটি প্রশ্ন ছিল সেটি হলো যে নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভেতরে কোনো ভাবনা আছে কিনা। আমি শেষ করে দিচ্ছি এটাই। আমরা খুব রিসেন্টলি আমাদের 8 জন অতিরিক্ত মহাসচিব মিটিং করেছি, এবং পার্টির চেয়ারম্যান আমাদেরকে ক্যাটাগরিক্যালি দায়িত্ব দিয়েছেন যে এই বছর ডিসেম্বরের মধ্যেই আমরা 64টা জেলার কাউন্সিল শেষ করব, এবং 8টি বিভাগে পার্টির চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ সহ ভিজিট করবেন। আমরা নির্বাচনমুখী দল, আমরা অবশ্যই সংগঠন গুছাচ্ছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা সকল দলের একটা উদার অবস্থান চাই, সব দলের ক্ষেত্রেই, যেন নির্বাচনের প্রস্তুতি নিতে গেলে কেউ বাধার সম্মুখীন না হয়, প্রশাসনিক বাধার সম্মুখীন না হয়, সংগঠন করতে গেলে প্রশাসনিক বাধার সম্মুখীন না হয়।
ব্যারিস্টার শামীম হায়দার রাজনীতি পাটোয়ারি, থাকবে। দলগুলোর অবস্থান নিয়ে আমি বিস্তারিত আলোচনার জন্য আপনার কাছে আসব। জনাব হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ তো নির্দেশনা পেয়েছে, জাতীয় পার্টিও বলল তারা দল গোছানো শুরু করছে নির্বাচন সামনে রেখে। বিএনপির ভেতরে কি অবস্থা, নির্বাচন নিয়ে কোনো ভাবনা আছে কি? আপনি নিজেকে কাইন্ডলি আনমিউট করে নিন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, দিদি আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন তার উত্তর এক কথায়, আওয়ামী লীগের তো এত আগে নির্বাচন নিয়ে কথা বলারও দরকার নাই, প্রস্তুতি নেওয়ারও দরকার নেই। তারা তো নির্বাচন করবে আগের দিন। এত আগে তো তাদের এই যে মানুষকে হাসানো, লোক হাসানো, এই সমস্ত কথা বলে মানুষের কাছে খুব একটা সিরিয়াসলি দেখানো, সুস্থ নির্বাচন করবো, এগুলি করার দরকার না। তো তামাশা তো অনেক হয়েছে। আর জাতীয় পার্টির ব্যাপার যেটা শামীম হায়দার পাটোয়ারি যেটা বললেন, জাতীয় পার্টিরও 64টা জেলায় সম্মেলন করে কমিটি গুছিয়ে দল শক্তিশালী করার এখানে এত প্রয়োজন নেই তাদেরও, যদি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে। আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে যদি নির্বাচন না করে তাহলে জাতীয় পার্টির অবশ্যই দরকার আছে। আর এখানে একটা তথ্যগত কিছু ত্রুটি আছে, হয়তো এটা জানার মানে একটু ঘাটতি আছে। সেটা হলো শামীম হায়দার পাটোয়ারি যেটা বললেন যে বিএনপি নির্বাচন বর্জন করেছে বারবার, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি একবার করে করেছে। মোটেই কথাটা ঠিক না, কারণ 1988 সালে নির্বাচনে বিএনপিও যায় নাই, আপনার আওয়ামী লীগও যায়নি। আবার 1986 সালে 1996 সালে নির্বাচনে জাতীয় পার্টিও যায় নাই, আওয়ামী লীগও যায় নাই। তাহলে কি হলো? দুইবার গেল না। আর বিএনপি 1986 সালের নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদের সময় নির্বাচনে যায় নাই। আর 2014 সালের নির্বাচনে যায়নি। তার মানে জাতীয় পার্টি দুইবার যায় নাই, আওয়ামী লীগও দুইবার যায় নাই, বিএনপিও দুইবার যায়। তো বিএনপি তিনবার হবে না, 3বার হবে। 86, 88 এবং 86 সালে গেছে। 86 সালের নির্বাচন তো তারা বলছেই যে আমরা এর 17 নির্বাচন, আওয়ামী লীগও যে কথা বলেছিল যে আমরা 86, 88 এবং 13, এই তিনটা আওয়ামী বিএনপির জন্য তিনটা হলে একটা তো ওই সময় সামরিক সরকার আমলে বিএনপি নির্বাচন যাবে না, এটা তো আওয়ামী লীগের যাওয়ার কথা ছিল না। যেটা আওয়ামী লীগের চট্টগ্রামে ঘোষণা দিয়েছিল যে এই সরকারের অধীনে যারা নির্বাচন যাবে তারা জাতীয় বেঈমান। অথবা ওই টার্মটা আমি ধরতে চাচ্ছি না ওইভাবে। এখন যেটা আমি বলতে চাই, এর স্থানীয় সরকার নির্বাচন যখন সাদেক হোসেন খোকা যখন মেয়র হলেন তখন কিন্তু আওয়ামী লীগ ওই সময় নির্বাচনে যায়নি, আবার বিএনপিও নির্বাচনে যায় না এই স্থানীয় সরকার নির্বাচনে একবার। এটা হলো ব্যাপার। এখন মূল কথা হলো যে নির্বাচন কমিশন আপনি কিভাবে সাজাবেন, আপনি অ্যাডমিন ক্যাডার থেকে নিয়ে আসবেন না বিচারপতিদের নিয়ে আসবেন না কাকে নিয়ে আসবেন, এটা বড় কথা না। বড় কথাটা হলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই দেশের নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো 1% সম্ভাবনা নেই। দলীয় সরকার অধীনে নির্বাচন হলে তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে। আজকে একটা মজার কথা, আজকে আমি ওনাকে ধন্যবাদও দিতে চাই। মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সম্ভবত উনি বলেছেন যে এই যে এসডিডি প্রজেক্ট উদ্বোধনের ক্ষেত্রে বা এই পিডিদের সাথে একটা প্রোগ্রামে যে যারা নামাজ পড়েন ঘুষ যদি খান তাহলে তাদের নামাজ হবে না। আমি ওনাকে অনুরোধ করবো এর পরের বারে আপনি বলবেন যারা মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, রাতের বেলায় যারা ভোট করে তাদেরও নামাজ হবে না। এবং আপনি আমি আসছি শেষ করে যে সরকারের অধীনে আমরা কাজ করতেছেন, বর্তমান যে সরকার, এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত না। কোটি কোটি জনগণ ভোট দিতে যায় নাই, আওয়ামী লীগের লোকেরা ভোট সেন্টারে যেতে পারে নাই। 100% ভোট অনেক জায়গায় কাজ হয়েছে, শূন্য ভোট দেওয়া হয়েছে বিএনপি বহু জায়গায়। আপনি এখানেও বলেন আমি বিস্তারিত শুনতে জনাব হাবিবুর রহমান হাবিব, আমি আপনার কাছে আসবো। এই চাকরি করলে সেই টাকাও হালাল হবে না। জি, আপনি যে কথা আপনাকে সবাই ধন্যবাদ জানাবো, জাতি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আমি বিস্তারিত শোনার জন্য আপনার কাছে আসবো। জনাব এস এম কামাল হোসেন, জনাব হাবিবুর রহমান হাবিব বলছেন যারা ভোটাধিকার নষ্ট করে বা কেড়ে নেয় তাদের নামাজ হবে না। আপনারে ধন্যবাদ। আমি বলেছি ওই তোমাকে বলার জন্য। না, আপনারে ধন্যবাদ। হাবিব সাহেব একটু চুপ করেন। আপনারে ধন্যবাদ হাবিব সাহেব এবং পাটোয়ারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। হাবিব সাহেব সেই সময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, নেতা ছিলেন।
উনি বিএনপির ভোট চোরের বিরুদ্ধে কতবার রাস্তায় নেমেছেন, মার খেয়েছেন, উনি জাতির কাছে এই কথাটা বললে ভালো লাগতো। আমার হাবিব ভাইয়ের এই অতীতের কথাগুলো স্মরণ করিয়ে দিতে আমার নিজের কাছে কষ্ট লাগে, দুঃখ লাগে। কিন্তু হাবিব ভাই বিএনপির মতো ক্যারেক্টার অর্জন করছে মিথ্যা কথা জাতিকে বলা। তো ওনাদের ঘরানার বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ সাহেবের একটা আমি এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখলাম। উনি বলেছেন বিএনপি এখন একটা হতাশাগ্রস্ত দল, বিএনপি এখন একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং বিএনপি তার নিজের গঠনতন্ত্র মানে না। সেই দলের নেতা উনি বললেন যে রাতের ভোট। উনার নেতা কি তওবা করেছেন? 30শে ডিসেম্বরের নির্বাচনে যখন সকালবেলা বললেন ভোট সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, উনরা কি বলেছেন উনাদের যে 7 জন সংসদ সদস্য আছে তারা কি রাতের বেলা ভোট কেটে হয়েছেন? তাহলে তারা ঘৃণায় লজ্জা পদত্যাগ করেন নাই কেন? উনাদের মূল নেতার আশীর্বাদ নিয়ে একজন মহিলা সংসদ সদস্য যেন তিনি তীর্যক ভাষায় সমালোচনা করেন, তিনি কেন এই রাতের বেলা ভোট নিয়ে এই সংসদ সদস্যদের সদস্য হলে? এই লজ্জা জাতির কাছে করার দ্বিমুখী কথা। উনরা যা বিশ্বাস করেন তা বলেন না, আর যা বিশ্বাস করেন না তা বলেন। উনি 30শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে কথা বললেন। আমি একটু হাবিব সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই। হাবিব সাহেব, আপনিই তো মাগরুর নির্বাচনে আপনারা মিলে সামরিক শাসকদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। 91 সালে বিএনপি ক্ষমতায় গিয়েছিল, কিন্তু কি করলেন? আপনি যে ছাত্রের লাশ নিয়ে শপথ নিয়েছিলেন সেই লাশের উপর সাথে বিশ্বাসঘাতকতা করলেন কে? আপনি যে দলে গিয়েছেন। মাগরুর নির্বাচনে একটা হুন্ডা 2টা গুন্ডা ভোট কেন্দ্র দখল করা ছাড়া আপনারা 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন। কি নির্বাচন করলেন? বিদেশি সাংবাদিকরা এবং দেশীয় সাংবাদিকরা লেখেন 2% ভোটও পড়ে নাই। বিবিসির সাংবাদিক শ্রদ্ধা আতাউসামাদ বললেন আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। তারপরও দেখলাম যে বিএনপির 2 জন সংসদ সদস্য ঢাকার শহরে 1 লক্ষ করে ভোট পেয়েছে। আপনাদের নেতা বি চৌধুরী দুঃখ করে সাংবাদিক সম্মেলন করেছিলেন মান্নান সাহেবকে পাশে নিয়ে, যেদিন আপনাদের নেত্রীর প্রিয় লোক ফালুকে নির্বাচিত ঘোষণা করলেন, সেদিন বললেন যে মাগরুর নির্বাচনকে হার মানিয়েছেন। সেদিনকে ভারপ্রাপ্ত সিইসি দুঃখ করে বলেছিলেন, পত্রিকার ভাষা, আমার কথা না, আপনি দেখতে চাইলে দেখাতে পারেন, যে এই সরকার মহামান্য হাইকোর্টের নির্দেশও মানলেন না, কারণ হাইকোর্টের নির্দেশ ছিল সেনাবাহিনী মোতায়েন দেয়া। আপনারা ভোটের মহাচর হচ্ছেন আপনারা। আমি অতীতে যেতে চাই না, আপনারা এই কথা বলেন তো এই সরকারের নির্বাচনে কোন মায়ের কোল খালি হয়েছে? আপনারা আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী 91 সালের সেপ্টেম্বর মাসে গ্রিন রোডে, আপনিও ছিলেন হাবিব সাহেব, সেদিন বিরোধী দলের নেত্রী নামতে গেলেন গাড়ি থেকে, গুলি করলেন যুব দলের নেতা, একজন রিক্সা চালক মারা গেলেন। আপনারা তো সেই বিএনপি, আজকে আপনারা হতাশায়। আমি একটা কথা বলি, আপনারা যদি 1 মিনিট সময় দেন। না, অবশ্যই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে প্রশাসনে এই পরিমাণ দলীয়করণ হয়েছে যে নির্বাচনের পথ এখন বন্ধুর। কি বলবেন? না, এস এম কামাল হোসেন। শামীম সাহেব যে দেখেন, এই যে শামীম সাহেবের চোখে দেখতেছেন প্রশাসন দলীয়করণ হয়েছে। প্রশাসন আজকে যিনি ক্যাবিনেট সেক্রেটারি, শামীম সাহেব বলুক সে কোনো দলীয় লোক নাকি? আজকে যিনি ক্যাবিনেট সেক্রেটারি, আজকে অনেক সচিব আছে দলীয় লোক। হ্যাঁ, সচিবদের দায়িত্ব হচ্ছে সরকারের এজেন্ডা, উন্নয়নের এজেন্ডা বাস্তবায়ন করা। এই সরকার, অনেকেই বলেন আমলা নির্ভরশীল। আমি যদি বলি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখ হাসিনাই রাজনীতিবিদ। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, সেই থেকে সামরিক বেসামরিক আমলারাই দেশটা পরিচালনা করেছেন। জিয়া থেকে বেগম খালেদা জিয়া সচিব এম.কে. আনোয়ার তার নীতি নির্ধারক কমিটির সদস্য করেন নেই, মন্ত্রী বানান নেই। জননেত্রী শেখ হাসিনা রাজনীতিবিদ, যিনি ছাত্র জীবনে স্লোগান দিয়েছেন, যিনি ইডেন কলেজের ভিপি ছিলেন নির্বাচিত, যিনি স্লোগান দিয়েছেন 69 সালে জাগো জাগো বাঙালি জাগো। সেই থেকে জননেত্রী শেখ হাসিনা
একজন সফল রাজনীতিবিদ হিসেবে বিশ্বে আজকে প্রতিষ্ঠিত, বিশ্বের সফল প্রধানমন্ত্রী, সফল রাজনীতিবিদ। শুনে আমরা নির্বাচনকে হাবিব সাহেব, আমি 1 মিনিট বলি, হাবিব সাহেবরা হতাশায় ভুগছেন। এটা আমি ধরেন ডাক্তার জাফরুল্লাহ সাহেব, আমি একটা কথা বলি, হাবিব সাহেবরা যখন বিজেপি ক্ষমতায়, বলে হতাশার কারণগুলো বলি। হাবিব সাহেব আমি এই কারণ বিস্তারিত শুনবো এসে, কিন্তু আপনি 1 মিনিটে শেষ করছি, 1 মিনিটে বলুন। হাবিব সাহেবরা যখন বিজেপি, মোদীর নেতৃত্বে বিজেপি যখন সংখ্যাগরিষ্ঠ পেল, তখন হাবিব সাহেবদের ঘরে আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ। হাবিব সাহেবের নেতা মির্জা ফখরুল বললেন, আওয়ামী লীগের ঘরে হতাশা। বেগম খালেদা জিয়া মোদীকে আগাম প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন, এবং ওনাদের ক্ষমতার পার্টনার জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল সাহেব অভিনন্দন জানালেন। দেখলেন মোদী ক্ষমতা এনে দিতে পারেন না, জনগণ ক্ষমতা আনে। তারপরে কি করলেন? 2013 সালের 5ই মে হেফাজত ইসলাম যখন শাপলা চত্বরে জমায়েত করলেন, উনাদের নেতা কর্মীরা, ওনাদের ক্ষমতার পার্টনার জামাতের কর্মীরা বাইতুল মোকাররমে আগুন দিলেন, কোরআন শরীফ পড়ালেন। উনার নেত্রী বললেন, যার যা কিছু আছে হেফাজতের পিছে গিয়ে দাঁড়ান। উনারা মনে করলেন আগামীকাল শেখ হাসিনার সরকার শেষ, কিন্তু দেখলেন সেটাও উনারা ব্যর্থ হলেন, হতাশ। উনারা 2050 এই সুবর্ণ জয়ন্তীতে, স্বাধীনতার সুবর্ণে, যখন বিদেশি সরকার প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা এই দেশে এসেছেন অভিনন্দন জানাতে, 38 সেকেন্ড শেষ করে দিচ্ছি, সেই সময় উনারা কি করলেন? মামুনুল হককে নামালেন, যে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, তাণ্ডব করার জন্য, সেটাও শেষ। দেখেন মামুনুল হককে উনারা তার হত্যাকে অভিনন্দন জানায়, সমর্থন দেন, শেষ। এখন তালেবানরা যখন ক্ষমতা আসছে, উনাদের ভিতরে একটু জাগছে আর কি। উনাদের ঘটনার বুদ্ধিজীবীরা বলছেন, কেউ এয়ারপোর্টে যাবে, যাবে। আওয়ামী লীগ 75 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর হাবিব সাহেব সেই দুঃসময় আপনি ছাত্রলীগ করতেন, 4.5 লাখ নেতা কর্মী গুম, খুন, গ্রেপ্তার হয়েছিল। শেখ হাসিনা দেশে আসার পর 21 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ওই ধানমন্ডির 32 নম্বরে ঢুকতে দেওয়া হয়নি, ডুকরে কেঁদেছেন। ফ্রিডম পার্টি, আপনিও ফ্রিডম পার্টির বিরুদ্ধে ফাইট করছেন। হ্যাঁ, ফ্রিডম পার্টি দিয়ে শেখ হাসিনার উপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগ টিকে আছে, শেখ হাসিনার আপনার কাছে আসছে। শেখ হাসিনা সফল নেতৃত্ব। জি, জনাব এস এম কামাল হোসেনের অভিযোগ গুরুতর। তিনি বলছেন যে বিএনপি ভোটের মহাচোর। কি বলবেন জনাব হাবিবুর রহমান হাবিব? আমি আমার এস এম কামাল হোসেনকে আমার বিরুদ্ধে আরো ব্যক্তিগত আক্রমণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আপনি যা জানেন তাই বলছি। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন, তাদেরকে আমি সুদৃষ্টি দিয়ে আমার কথাগুলো শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি, অতিথি বলে থাকে, তাহলে আপনারা আমাকে লজ্জা দিবেন না। আমি যে কথাটি বলতে আমাকে থামাবেন না। এখন আমি একটা কথা বলি, সেটি হলো, ভাই আমার কামাল হোসেন যে কথাটি বললেন, কথাটা অনেকগুলি কথা উনি বলেছেন, সে কথাগুলির সাথে আমি একমত। যেমন মাগুরা নির্বাচনটা মোটেই ভালো হয়নি, এবং এই মাগুরা নির্বাচনের পরের দিন যে হরতাল হয়েছিল, সেই হরতাল অনুষ্ঠানটা পরে ওই অনুষ্ঠানটা আমি পরিচালনা করেছিলাম। আজকে প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে ছিলেন। আমরা একই বিমানে গিয়েছিলাম মাগুরা নির্বাচনের 3-4 দিন আগে, আবার হরতাল করে বিকালের ফ্লাইটে একই সাথে ফিরেছিলাম। আমি বলেছিলাম যে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন করতে যাবেন না, সিদ্ধান্ত আপনাকে এখানে দিয়ে যেতে হবে, যেহেতু মনিরের লাশ এখানে আছে। উনি বলেছিলেন ওখানে যে হ্যাঁ ঠিক আছে, নির্বাচন যাবো না। তারপরে আওয়ামী লীগ নির্বাচন যায়নি, এটা ঠিক। আর যে কথাটা বললেন যে হ্যাঁ মাগুরা নির্বাচনটা ভালো হয়নি, আর বিচৌধুরী ওখানে যে নির্বাচনটার কথা বললেন, সেই নির্বাচনটা ভালো হয়নি। মান্নান ভাই যেখানে বিএনপি থেকে গিয়ে পরে আলাদা নির্বাচন করলেন, সেই নির্বাচনটা ভালো হয়নি। তার মানে এই না বিচৌধুরী বিএনপি থেকে বের হয়ে গিয়ে মান্নান ভাইকে দিয়ে নির্বাচনটা জিততে পারতেন, তেমন না। কারণ ওখানে তো বিএনপি থেকেই ওনারা জিতেছিলেন। সেখানে যদি বিএনপি সহনশীল হতো, যেখানে যত ভোটে জিতেছে তার সাথে কম ভোটে জিতত, ওই নির্বাচনটা নিয়ে কথা বললে পরে বিএনপি ওই ভুলটুকু করেছিল। নির্বাচন ওপেন হলে ওই নির্বাচনে বিএনপি মুস্তাফিজ হোসেন খালুই জিতত। সেখানে ওইটুকু না করলে পারত। যেটা ভুলটা ভুল বলবোই আমি, এর বাইরে আমি। আর যে কথাটা বলা হচ্ছে যে এই যে নির্বাচনের কথা, বিএনপিকে যেটা 2018 সালের নির্বাচন, ভাই কামাল, এটা নির্বাচন বলে নাকি? আমার ওখানে 6টি মামলা দিয়ে হাজার হাজার লোককে, শত শত লোককে আসামি করা হলো, প্রায় 50 জনকে গ্রেপ্তার সারা বাংলাদেশে। একটা মায়ের বুক খালি হয় নাই ভাই কামাল। আমরা 50 জন মানুষ আমরা আহত হয়েছিলাম। আমার কি অপরাধ ছিল?
আমি তো ভোট নির্বাচনে করতে তো গিয়েছিলাম। সংঘাত হয় হামিদ ভাই, না হয়। এমন সংঘাত ভাই, আমার কথা বলতে দিতে হবে না। দর্শক শ্রোতা ভাই আমাকে কিন্তু ভালো বলতে বলেন। সেটি হলো এই যে আমরা 50 জন নেতা কোনো গয়েশ্বর চন্দ্র রায় থেকে শুরু করে ফখরুল আলমগীর গাড়ি ভাঙলো এবং আমাদের টুকু ভাইয়ের ওয়াইফের ওখানে গুলি হলো, চোখটা না হয়ে গেল, দুলু ভাইয়ের ওখানে এরকম নানান 50 জন বাচ্চা আমরা আহত হয়েছে। আমাকে হেলিকপ্টার ঢাকা আসতে হলো কেন? ওটা তো নেত্রী কেন এই ব্যবস্থা করছে, জবাব? আপনার হেলিকপ্টার আনার লাগে। হেলিকপ্টার ভাড়া আমি প্রধানমন্ত্রী ব্যবস্থা দিয়েছি, হ্যাঁ, করছে। হেলিকপ্টার ফ্লাই করতে হলে প্রধানমন্ত্রীর অফিসের অনুমতি লাগে, আমি এই জন্য কৃতজ্ঞ। কিন্তু তার মানে যদি নির্বাচনটা সুস্থ হতো, হেলিকপ্টার ভাড়াটা আমি দিয়েছি, আমি চিকিৎসার ব্যয়ভার আমি বহন করেছি। উনি বলেছিলেন কিনা আমি জানি, বলতে পারেন, বললে ধন্যবাদ, কিন্তু ভাড়াও আমার লোক দিয়েছে আর চিকিৎসার ব্যয় আমি আমার পক্ষ থেকে বহন করা হয়েছে। এখন কথা হলো যে নির্বাচনটা এবং পৃথিবীর ইতিহাসে নির্বাচন শুরু হওয়ার পরে এতগুলি প্রার্থী আহত হয় না। খালিদ কবির খোকন, ফজলুল হক মিলনদের মতো নেতারা যারা আন্দোলন সংগ্রামে তারা গ্রেপ্তার হয়েছিল নমিনেশন পাওয়ার পর, এবং প্রায় আমাদের কয়েক হাজার মামলা হয়ে কয়েক লক্ষ আসামি হয়েছিল, কয়েক হাজার লোকে গ্রেপ্তার হয়েছে, কোনোদিনও হয় নাই, 79-এও হয় নাই। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছে 2000 এর পরে যে নির্বাচন হয়েছে তখনও এত মানুষ, এই গ্রেপ্তারটা হয় না, এই গ্রেপ্তারটা হয়েছিল। অতএব এটাকে নির্বাচন বলা যাবে না। আর আমি যে কথাটা মন্ত্রী প্রকাশ সচিবের কথা বলেছি, উনি বলেছেন যে ঘুষ খেলে নামাজ হবে না। আমি বলেছি উনি যেন বলেন পরবর্তী সময় ভোট চুরি করে নির্বাচিত হলে সেই সরকার নির্বাচন অধীনে চাকরি করলে ওই টাকাও হালাল হবে না, এবং বিনা ভোটে নির্বাচিত হয়ে যারা এমপি হবেন বা যারা কথা বলবেন মাঠের অধিকার কেড়ে নিলে তাদেরও নামাজ হবে না, এই কথাটা যেন উনি বলেন। আমি এটা বলেছি। আর আমাদের 7 জন সংসদ সদস্যের কথা যেটা বলা হচ্ছে, ভাই কামাল, আমি দেশবাসীকে সামনে থেকে বলতে চাই, আমাদের প্রার্থীরা যেখানে জিতেছিল তার মানে সেখানে প্রশাসনের সাথে দ্বন্দ্ব ছিল। হারুন ভোট পেয়েছে 1,05,000, বিএনপি আওয়ামী লীগ ভোট পেয়েছে 95,000। আবার ওখানে আমাদের ভোট পেয়েছে, মোশাররফ ভোট পেয়েছে বগুড়াতে 1.5 লাখ, ওখানে ভোট পেয়েছে আওয়ামী লীগ 1 লাখ। কিন্তু যেখানে আওয়ামী লীগের প্রার্থী জোটের প্রার্থী জয়লাভ করেছে সেখানে ভোট পেয়েছে জোটের প্রার্থীরা 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ। সেখানে বিএনপি প্রার্থী হয়েছে 10,000, 3,000, 5,000, 57, 157, 305 এরকম। আমাদের যেখানে যে কটা আসন জিতেছে প্রশাসন যদি আওয়ামী লীগের, ওরা ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে, আর ওদের ভোটের মধ্য দিয়েই রুমিন ফারহানা জয়লাভ করেছেন। স্বচ্ছ ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের ভোটে। আর সংসদে যাওয়া না যাওয়ার ব্যাপার, নির্বাচনটা হয়েছিল, ইতিহাস সত্য কথা, আমি একদিনও একটি অসত্য কথা ভুল তথ্য দেব না। তার কারণ পরবর্তী সময় আমাকে আর মানুষ বিশ্বাস করবে না। যেমন 86-এর নির্বাচন, আমি তো বড় দায়িত্ব পালন করেছিলাম, ঢাকাতে 2টা সিটে আজকের প্রধানমন্ত্রী যখন ঈদ থেকে বের করে দিল ওই লোটন টোটনেরা জগন্নাথ কলেজ থেকে, আমি বললাম যে আপনারা এই সিট দিবেন, আপনি চলে যান। আমি রমনাথ তেজ গেছে ভোট করে সেখানে ওই সিট উনি জিতছিলেন। জি, আমাদের তারপরে সেখানে সংসদে গেলেন না, সংসদের দক্ষিণ প্লাজা ওনারা সংসদ বসালেন, স্পিকার নির্ধারণ করলেন, বলে যে এই ভোট কারচুপির ভোট, এটা মিডিয়াকুর ভোট, অথবা এখানে আমরা যাব না। পরবর্তী সময় কিন্তু আওয়ামী লীগ গিয়েছে, বিরোধী দলের নেতাও হয়েছে, সুযোগ সুবিধা বিরোধী দলের আসন সবই গ্রহণ করেছে। রাজনীতিতে অনেক সময় পরিস্থিতির কারণে যেতে হয়। আমাদের যারা জিতেছে আমাদের লোকেরা কিন্তু প্রকৃত মানুষের ভোটে তারা জয়লাভ করেছে। হ্যাঁ, আমরা যদি সংসদে না যেতাম আমাদের স্ট্যান্ডটা হয়তো ভালো থাকতো যে আমরা যাই নাই, তার মানে নির্বাচন মানে রাজনীতিতে এরকম কিছু ঘটনা অনেক সময় মেনে নিতে হয়। এখন আমি যে কথাটি বলি সেটি হলো এই, বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচনের কথা নিয়ে আজকে যে আপনি উপস্থাপনা করেছেন, এই নির্বাচনটা সুষ্ঠু করতে হলে একবার সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে সরকার প্রধান, দেখেন আমি কারোর ভিতরে সমালোচনা করতে চাই না, কিন্তু আমার একটা বদ্ধপাস আছে, আমি সামনাসামনি আমি কথা বলি। আজকে প্রধানমন্ত্রী, আমি যখন ছাত্রলীগ করেছি তখন ওনার সামনে কিছু কথা তুলে ধরতাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে কিছু কথা তুলে ধরে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমি কিছু কথা তুলে ধরি। ওনারা অসংখ্য পরে হয়তো বোঝেন যে হাবিব কথাটা বলেছে। সেটি হলো এই, প্রধানমন্ত্রী গতকাল যে কথাটা বলেছে আমি খুব কষ্ট লেগেছে আমার, মানুষ তো ওনাকে বিশ্বাস করতে হবে নাকি। উনি বললেন ওনার আশ্রয়ন কেন্দ্রে ওনার এবাদত, সেই এবাদতের ঘরগুলি আন্তরিকভাবে এই যাদের ঘর নেই তাদেরকে যে ঘরগুলি দিয়েছেন সেই ঘর অনেক জায়গায় ভেঙে পড়েছে, মানুষের পায়ের শব্দে ভেঙে পড়েছে, বন্যার সময় স্রোতের শব্দে ভেঙে পড়েছে, অথবা একটু বাতাসের কারণে ধসে পড়েছে। অথচ উনি যখন বলেন যে কিছু সংখ্যক লোক হাতুড়ি বাটাল নিয়ে এসে ওটাকে গুটিয়ে গুটিয়ে ভেঙে ফেলেছে, তখন মানুষ কিন্তু খুব কষ্ট পায়। আসলে এই ঘরগুলি সঠিক, তাহলে হয় কি ওই লোকগুলি কিন্তু উৎসাহিত হয় যে আমরা বালি দিয়ে ঘর করার পরে প্রধানমন্ত্রী আমাদেরকে সাপোর্ট দেয়। এগুলি আসলে খুবই মানে আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। আর জাফরুল্লাহ চৌধুরীর কথা যে কথাটা বলা হচ্ছে, গতকাল জাফরুল্লাহ চৌধুরীর সাথে হাসিনার টেবিল টকে আমার 1 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল।
জাফরুল্লাহ চৌধুরীর সাথে পরিষ্কার ভাবে তারেক রহমান, জাইমা রহমান বাংলাদেশের রাজনীতি একবারও তারেক রহমান বলে নাই যে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। জাফরুল্লাহ চৌধুরী একটাই ক্ষোভ যে বেগম খালেদা জিয়া অন্যায় ভাবে টাকার জায়গায় আছে, এত বড় নেত্রী 3-5 দিনে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সবচেয়ে বেশি ভোট পেয়ে তাকে এইভাবে একটা ফালতু, যেটা তার বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাকে সাদা দিয়ে রেখেছে। বিএনপি লোকেরা মাঠে নামতেছে না, বিএনপির উপর ক্ষোভ ছেড়েছেন। এবং জাইবা রহমানের কথা বলেছেন, উনাকে চেয়ারম্যান না, উনি তারেক রহমানকে ভালোবাসেন, তারেক রহমান ভালো নেতৃত্ব দেবেন, ভালো প্রধানমন্ত্রী উনি এটা প্রত্যাশা করেছেন। উনি বলেছেন যে জাইমা রহমান আসুক, অফিসে বসুক, দপ্তরের দায়িত্ব পালন করুক, সাংগঠনিক সম্পাদক হোক, মানুষ উজ্জীবিত হবে। একবারে জাফরুল্লাহ চৌধুরী বলে নাই বিএনপি হতাশ। বিএনপির মধ্য দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে এই সরকারের অন্যায়, ভোট চুরি, ভোট ডাকাতি ঠেকানোর এবার জন্য একটা বিরতি নিতেই হচ্ছে। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, একটা বিরতি নিতেই হচ্ছে। এখন বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত আমি শুনবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জনাব এস.এম. কামাল হোসেন দলীয়করণের অভিযোগ খুব একটা আমলে নিতে সম্মত নন, কি বলবেন আপনি? জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জি, আমি যেটা বলছিলাম যে জোটের বিষয়টা যেটা আসছে, দেখুন এই দেশে সব দলই জোট করে ভোট করেছে 90 পরবর্তী সময়ে। 91-এ জামাত এবং বিএনপির মধ্যে একটা হিডেন জোট ছিল, আওয়ামী লীগ একা ভোট করে হেরে গেছে। 2001-এ আওয়ামী লীগ সম্পূর্ণ একা ভোট করেছে, হেরে গেছে। এর বাইরে যখনই যে জয়লাভ করেছে তারা জোটের মাধ্যমেই করেছে। আবার 96-তে সবাই আলাদা আলাদা ভোট করেছে, 4টা দল একসাথে, কিন্তু আলাদা আলাদা, কিন্তু ভোটের পরে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির একটা অ্যালায়েন্স হয়ে যায়, কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করা হয়। তো আমি যেটা অনুভব করেছি যে জোট এখন রাজনীতির একটা এসেনশিয়াল পার্ট। এখন সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করেছে, জাতীয় পার্টি কখনো ফরমালি বিএনপির সাথে জোট করেনি। তবে 2001 সালে জাতীয় পার্টি একক ভোট করেছিল, সেটার অ্যাডভান্টেজ বিএনপি পেয়েছে, সেটার ডিসঅ্যাডভান্টেজ আওয়ামী লীগের জন্য হয়েছে, সেটার ডিসঅ্যাডভান্টেজ জাতীয় পার্টির জন্য হয়েছে। কারণ প্রথমবারের মতো জাতীয় পার্টি মাত্র 14টা বা 16টা আসন পায়। 96 সালে জাতীয় পার্টি সারপ্রাইজিংলি বা খুব ম্যাসিভলি 16% ভোট পায়। এটা একটা অসাধারণ অর্জন ছিল। আমরা এটাকে পরে ক্যারি করতে পারিনি। ওই 16টাকে যদি আমরা 20, 25, 30-এ নিতে পারতাম, তাহলে দেশের রাজনীতিটা আরেক রকম হতো, নতুন ধারার রাজনীতি একটা শুরু করার সুযোগ থাকতো। এখন সামনে জোট হবে কিনা, জোট হলে অনেকের জন্য ভোট সহজ হয়ে যাবে, এটা সত্য কথা। কারণ যখন ত্রিমুখীর মধ্যে দুটো এক হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে যিনি এক থাকবেন তার জন্য ভোটটা কঠিন, বাকিদের জন্য ভোটটা সহজ। যখন জোট হবে না, তিনটা শক্তি ত্রিমুখী লড়াই হবে, তখন এই প্রশ্নগুলো আসবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ কতটা থাকছে, তখন প্রশাসন নিরপেক্ষ কতটা থাকছে, লেভেল প্লেইং ফিল্ড কতটা থাকছে, সেটার জন্য আমাদের এই কনসার্নটা মোস্টলি বেশি। আরেকটি আমি যেটি বলবো, অবশ্যই নির্বাচনে প্রচুর অর্থের ব্যয় হয়, এটা কোনো অস্বীকার করার উপায় নেই, বৈধ অবৈধ, স্বীকৃত অস্বীকৃত, এবং সেখানেও আওয়ামী লীগ একটা আপার হ্যান্ডে থাকে। তবে আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এই দ্বন্দ্বটা, যে হতাশার কথা কামাল ভাই বললেন, হতাশা কি আওয়ামী লীগের মধ্যে নাই? হতাশা আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির থেকে কোনো অংশে কম নেই। 2008 সালের পরে প্রচুর নব্য আওয়ামী লীগ যোগ দিয়েছে আওয়ামী লীগে, প্রচুর। এবং তারা যেহেতু ব্যবসায়ী বা তারা যেহেতু স্মার্ট কম্পারেটিভলি, তারা অভিমানী কম, তারা বিভিন্নভাবে দলে স্ট্রং পদ নিয়েছে, বিভিন্নভাবে লোকালি স্ট্রং পদ নিয়েছে, নমিনেশন নিচ্ছে, ভোট করছে, জিতেও যাচ্ছে। একটা ত্যাগী গ্রুপ আস্তে আস্তে অভিমানী হয়ে যাচ্ছে। এটা ক্ষমতা থাকলে যে কোনো দলেরই হবে, যে কোনো দলেরই হবে। যেহেতু আওয়ামী লীগ 13 বছর ক্ষমতায় আছে, আওয়ামী লীগের ক্ষেত্রে এটা 3 গুণ বেশি হচ্ছে, কারণ 3 টার্ম পর। এটা নিয়েও আওয়ামী লীগের মাঠ গুছানো খুব কঠিন হবে। আমি খুব সিম্পলি বলবো, সামনে 2023-এর রূপরেখা হবে জোট যেদিকে, সরকার সেদিকে। জোটটা কি হবে আমরা জানি না, তবে অতীত ইতিহাস বলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই সবসময় জোট করেছে, সবসময় তাই বলা হচ্ছে। আবার বিএনপিও তো জাতীয় পার্টিকে অসংখ্যবার জোটে ডেকেছে। যখন জোটে ডাকে তখন এরশাদ স্যার একজন সুশাসক, যখন জোটটা ক্রিস্টালাইজ হয় না তখন এরশাদ স্যার হয়ে যান স্বৈরাচার। 2001 থেকে 2006 তাই হয়েছে। এবং যখনই এরশাদ স্যার জোটে যেতে চান না, তার উপর টর্চার হয়েছে, কোনো সন্দেহ নেই, তাকে জেলে নেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগও একসময় নিয়েছে, বিএনপিও নিয়েছে, এবং তার বেডরুম পর্যন্ত পুলিশ গেছে। এবং 2006 সালে, শেষ করে 2006 বা 5 সালে এরশাদ স্যার 3 দিন গোপন ছিলেন। 3 দিন গোপন থেকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমি আপনার 10 সেকেন্ড 3 দিন গোপন থেকে পল্টনে গিয়ে শেখ হাসিনা এবং এরশাদ যখন মহাজোট গঠন করলেন, তখনই 2005-6 সালে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলো। জি, ধন্যবাদ।
জি, যারা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগেও হতাশা আছে এবং তা বিএনপির চেয়ে কম নয়। যারা এস এম কামাল হোসেন, কি বলবেন আপনি? এই ধরেন আওয়ামী লীগেও হতাশা আছে এবং সেই হতাশা কোনোভাবেই বিএনপির চেয়ে কম নয়। ওটা আমি একটু পরে উত্তর দিচ্ছি। হাবিব সাহেব ডাক্তার জাফরুল্লাহ সম্পর্কে বললো, আমি ভিডিওটা যদি আপনি শোনেন শোনাইতে পারি। হাবিব ভাইয়ের মতো লোক বিএনপিতে যে এত ভুল ইনফরমেশন, আমি মিথ্যাবাদী তারে বলবো না, আমার সাথে বয়সে পড়ে, এত ভুল ইনফরমেশন দেয়। আপনি শোনেন, উনি বলছে যে মির্জা ফখরুল হচ্ছে বিএনপিতে চাকর বাকরের মতো। তারা এটা বলবেই, তারা হতাশায় ভুগছেন, তারা গঠনতন্ত্র মানেন না। ডাক্তার জাফরুল্লাহর বক্তব্য যে একজন প্রশ্ন করছে বেলেকে এক সাক্ষাৎকার, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, তার বলছে ছাত্র দলের ছেলেরা আপনার অপমান করছে। ছাত্র দল আর ফখরুলের ভিতরে কোনো পার্থক্য নাই, দুইজনেরই ক্যারেক্টার এক। আপনি শোনেন, এখন আমি যেটা বলছি, হাবিব সাহেব আর একটা কথা বলছে, আপনার এই করোনা মহামারীর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনা যাদের ঘর নাই তাদেরকে ঘর দিয়েছে। 1,24,000 পরিবারকে ঘর দিয়েছে। সেখানে 300-র মতো বা 200-র মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, হাবিব ভাই আংশিক বলেছে, বলছে সেখানে আমি তদন্ত করেছি, 7টি উপজেলায় কিছু দুর্নীতি হয়েছে, এই কথা কিন্তু বলেন নেই। এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক এত খারাপ, কোন দলেরও নাম বলে নেই, কিছু বলে নেই, যে কিছু কিছু লোক এত খারাপ যে তারা রাত্রেবেলা যাইয়া, যেটা তার কাছে যে রিপোর্ট এসেছে, রাত্রেবেলা যায় কিছু কিছু ঘর মানে হাতুড়ি দিয়ে ভেঙেছে। এটা উনি মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছে। কিন্তু হাবিব ভাই এইটা বললো না যে 7টা উপজেলায় মানে দুর্নীতি হয়েছে কিছুটা, সেইটা তদন্তে বের, সেইটা বলেননি। এবং 300 মতো জায়গায় আপনি একটা ভালো কাজ করতে গেলে সেখানে ভুল ত্রুটি হবে, কাজ করতে গেলে সেখানে কিছু অনিয়ম হবেই। কাজ করছে বলেই তো আজকে বাংলাদেশ ছিল জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতিবাজদের দেশ, অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল। যে বাংলাদেশ মানে 500 বোমায় 63টি জেলা ক্ষত বিক্ষত ছিল, রক্তাক্ত হয়েছিল, যে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান হয়েছিল, যে বাংলাদেশে 21 আগস্ট আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী সেদিন তাকে হত্যা করার জন্য সেদিন হাবিব ভাইয়ের নেতা তারেক জিয়ার নেতৃত্বে যুদ্ধ অপরাধী মুজাহিদিয়ার 71-এর খুনি মেজর নূররা বৈঠক করে বিরোধী দলের নেত্রীর সমাবেশে হামলা করে আইবি রহমান 22 জন লোককে হত্যা করেছিল। সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত করেছেন। সেই চলার পথে তো সেই ক্ষেত্রে তো কিছু উন্নয়নের প্রকল্পে কিছু অনিয়ম হতে পারে, আমি অস্বীকার করি না। আজকে দেখেন মেগা প্রজেক্ট হচ্ছে, আজকে পদ্মা সেতু নিয়ে কত সমালোচিত হয়েছেন। হাবিবার নেত্রী কইছে এই পদ্মা সেতু ভাঙাচোরা হচ্ছে, জোড়াতাল এই পদ্মা হাঁটা যাবে না। পদ্মা সেতুর বিরুদ্ধে মানে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, দুর্নীতি, কানাডার আদালত বলছে মিথ্যা ভুয়া। আজকে 100টা অর্থনৈতিক জন্য এমপি সাহেব জানেন আজকে আপনি কর্ণফুলী ক্যানেল হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, যেটার পর হাবিব ভাইরা হামলা করেছিলেন হাবিব ভাইদের নেতা কর্মীরা। এইগুলো হচ্ছে আজকে, হ্যাঁ এর ভিতরে কিছু চলার পথে কিছু অনিয়ম হতে পারে। আর পাটোয়ারি সাহেব যেটা বললেন, হতাশত থাকতেই পারে, আপনার কাছে আওয়ামী লীগের সামনে একজন জি আপনার কাছে আমি আসছি, যারা এস এম কামাল হোসেন আসছে আপনার কাছে। যারা হাবিবুর রহমান হাবিব, কাজ করতে গেলে কিছু অনিয়ম হবেই, এস এম কামাল হোসেন বলছেন। 30 সেকেন্ড হ্যাঁ শেষ করতে দিলাম, কিন্তু এর আমার সময় কথা বলা যাবে না। হ্যাঁ বলবো না, 30 সেকেন্ড দিলাম। হতাশা আছে, কিন্তু আমাদের সামনে একজন শেখ হাসিনা আছে, যে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কিছু চায় না। তারা শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসার জায়গা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তারা মনে করে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, রাষ্ট্র ভালো আছে, দেশের মানুষ ভালো আছে, আমরা পেট্রোল বোমার হাত থেকে ভালো আছি, আমরা সন্ত্রাসীদের হাত থেকে ভালো আছি, আমরা
মসজিদে নামাজ পড়তে গেলে আমাদের গুলি করে হত্যা করা হতো। এটা যেমন উল্লাপাড়ায় কৃষক লীগ আজমকে গুলি করে হত্যা করা হয়েছিল। বোন, আমি ছাত্রলীগ করার কারণে বোনকে ধরে নিয়ে রেপ জি। করতো। এই জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সময় নেই, অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। যারা হাবিব রহমান হাবিব, কাজ করতে গেলে কিছু অনিয়ম হবেই। আমি আমার এস এম কামাল হোসেনের সঙ্গে আমি একমত। হ্যাঁ, বর্তমান সময় আওয়ামী লীগ এলারা খুব ভালো আছে, এই ব্যাপারে আমরা জাতীয় ভালো আছে, এক বাক্যে বলি আওয়ামী লীগের A to Z অবশ্য ভালো নাই। আওয়ামী লীগের অনেক কর্মী আছে, সৎ ন্যায় কর্মী, তারা এখনো কষ্টের মধ্যে আছে। আওয়ামী লীগের কিছু লোক ভালো আছে, এটা। আর আমি যে কথাটা আমি বলতে চাই, আমার বিরুদ্ধে ঘুরে ঘুরে একটাই অভিযোগ, তো আমি একসময় ছাত্রলীগ করে যাবেন বিএনপি করি। আমি বাংলাদেশে না, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে ক্ষমতাসীন দল, একটা দল ক্ষমতা যাচ্ছে, একদম বুঝে শুনে যে দল ক্ষমতা যাচ্ছে না সেই দলে কিন্তু আমি আসি, লোভে পড়ে লালসায় পড়ে আমি না। তারপরে আমি ফিরে গেলে বহুবার যেতে পারতাম। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে রাস্তা তৈরি করেছে, বঙ্গবন্ধুকে খারাপ কথা বলছে, আমি সেখানে ফিরে যেতে পারতাম, কিন্তু আমি সেটা যাইনি। এখন যে কথাটা হলো যে প্রধানমন্ত্রীর কথাটা তাকে ছোট করার জন্য আমি বলি না, আমি বলছি যে অন্যদের উৎসাহিত করার জন্য। যে জায়গাটা যে ভাঙলো, হাতুড়ি পাতা দিয়ে, তাহলে ওই ঘরে ভূত থাকে, মানুষ থাকে না। যাকে দিয়েছে ঘরটা, সে ওখানে থাকলে তো অবশ্যই লোকটা ভাঙতে দিত না, যদি পুলিশে দিত। আমি এইটা বলতে কথা না বলার কথা ছিল। আমি একটা প্রশ্ন করি, খালি প্রশ্নটার উত্তর দেন আপনি। আপনি যেটা বললেন যে আমি দল ছাড়িয়েছি, যে দলে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আছে আমি সেখানে আর ফিরে যাবো না। বঙ্গবন্ধুর হত্যাকারীরা বেশি আছে আওয়ামী লীগের। তার 75-15 আগস্ট পর সবই তো মন্ত্রী ছিল আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগের নেতৃত্বে তো বঙ্গবন্ধু খুনিরা, এবং আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিরা মন্ত্রী হয়েছে, তারা এখনো তারা আছে। আমি বরঞ্চ প্রতিবাদ করেছিলাম, আমি বরঞ্চ লোকজনকে জেনে আমি কিছুটা প্রতিবাদ করেছি, আমার নিজের মনের কাছে আমি পরিষ্কার। এখন বলো জাফরুল্লাহর কথা যেটা বলা হচ্ছে, জাফরুল্লাহ ভাইয়ের সাথে কালকেও আমি কথা বলেছি, এর আগে ছাত্র দলের সাথে প্রেস হওয়ার পরে ওই সাইফুল সাগরের ফেস দ্য পিপুল এবং হাসিনা টেবিল টকে উনি কালকে রাত্রে পরিষ্কার করে কথা হয়েছে। উনি বলেছেন যে এটা ভুল বুঝাবে যে কিছু। আমি বলছি আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, বয়স হয়েছে, আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেনি, যদি সরকার বিরুদ্ধে বলেন বুঝাচ্ছি যে আপনার এই বলাটা আমাদের মহাসচিব কথা বলে ফেলেছেন হয়তো কোন ক্ষোভে। আপনি আবার যেটা বলেছেন যে মহাসচিব হলে চাকর বাকরের মতো যা বলে তাই শোনায়, এই কথা দুইজনেই সম্মানিত ব্যক্তি। মহাসচিবকে বাংলাদেশের রাজনীতির মানুষ সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে, অর্থাৎ এই কথাগুলি ভবিষ্যতে না হোক। কথাগুলি হবে যে বর্তমানে সরকার অনৈতিকভাবে ক্ষমতায় আছে, একটা নিরপেক্ষ নির্বাচন দাবি আদায় করার জন্য সব দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জনাব হাবিব রহমান হাবিব, আমি আপনার কাছে আসছি। এক সেকেন্ড জি, আমি ফিরছি, আবার ফিরবো। এক সেকেন্ড শেষ করতে দেন, আমার তো এবারে সময় দিলেন না। না, আবার ফিরবো। আমি একটু 1 মিনিটের জন্য আমি একটু জনাব ব্যারিস্টার শামীম ওয়াহিদের পাটোয়ারির শেষ কথা শুনে আপনার কাছে আমাকে তো আপনি কিছুই বলতে দিলেন না। আপনার কাছে আসছি আবার। শামীম ওয়াহিদের পাটোয়ারি, আপনার জন্য 40 সেকেন্ড শেষ কথাটা শুনি আপনার। জি ধন্যবাদ। শেষ কথা হচ্ছে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতাটাকে উন্মুক্ত করতে হবে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যারা আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে ত্যাগী নেত্রী, আমি কোনো সন্দেহ নাই, সবচেয়ে অভিজ্ঞ এবং দেশের জন্য তার অনেক কন্ট্রিবিউশন আছে। কিন্তু প্রতিষ্ঠান যদি না গড়া হয়, এক ব্যক্তি দিয়ে আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত স্ট্যাবিলিটি এস্টাবলিশ করতে পারবেন। শরীরের সব রক্ত মাথায় চলে আসলে এটা মাথার জন্য ভালো না, এবং তার জন্য এটা ঝুঁকিপূর্ণ। আমি মনে করি আওয়ামী লীগের এখন প্রাতিষ্ঠানিকভাবে দেশটাকে চালানো উচিত, ব্যক্তি কেন্দ্রিক অথবা দলীয় কেন্দ্রিক না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আমি একটা কথা বলি, 1 মিনিট। সেটা হলো যে ওনার সম্বন্ধে এস এম কামাল হোসেন যেটা বলেছেন, পাটোয়ারি যেটা বলেছেন, আমার কথা হলো যে উনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা কেন নিতে চাচ্ছেন না? এত কাজ করেছেন, একটা নিরপেক্ষ ভোট দিলেই তো হয় যে আমি সরকার, আমি আগামী দিনে ক্ষমতা না থেকে আমি নির্বাচন করব। আর আমার ভাই কামাল হোসেন যেটা বললেন যে ওই মেজর নূর, তাজ, এদের সাথে তারেক রহমান বা বিএনপির কারুর কোনো পর্যায়ে কোনো সময় তাদের কোনো আলোচনা হয় নাই, বৈঠক হয় নাই। এবং সেদিন যে সন্ত্রাসীরা যে হত্যাকাণ্ড সংঘটিত করেছে 21 আগস্ট, অত্যন্ত নির্মম ঘটনা। যেই সন্ত্রাসীরা রমনা বটবলে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, শামীম উসমানের অফিসে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ঘটেছিল, সেই সন্ত্রাসীরাই এই কাজ করেছে। সরকারের সাথে, সরকারের থেকে কোনোদিনও কোনো বিরোধী দলের নেতাকে হত্যা করার পর সেই সরকারকে ক্ষমতা থাকতে পারে? এটা পাগলেও এই বুঝটা বোঝে। অতএব এটা বিচার হয় না, বিচার তো বিএনপি শেষ করতে পারে নাই। জজমের নাটকের কথা বলা হয়, আরে জজমের নাটকের কথা বিশ্বাস করে নাই বলেই তো পরে মুফতি হান্নানকে গ্রেপ্তার করলো। তাহলে তো জজমের নাটক দিয়ে ছেড়ে যেতে, এবং বিএনপি তো চার্জশিটও দিয়ে যেতে পারে নাই বিএনপির আমলে। এই যে কথাগুলো আমরা চাই, হত্যা, কূপ, এই সমস্তগুলি বন্ধ হোক,
গণতান্ত্রিকভাবে মানুষ ভোট আপনার দিতে পারুক। সময় এই শেষ। বর্তমান করোনাকালীন সময় আমরা সবাই যেন সুস্থ থেকে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন। অনেক দেশনেত্রী ধন্যবাদ। বেগম জি। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পাঠায় উনি অন্তত তার চিকিৎসার ব্যবস্থাটা হোক, অন্যায়ভাবে সাজা দিয়েছেন, তারপরে উনি যদি বেগম খালেদা জিয়াকে অনেক চিকিৎসার ধন্যবাদ বাইরে আপনাকে পাঠান, মানুষ জনাব তাকে মহানুভব হাবিব বলবে। রহমান হাবিব। মহানুভব জনাব দেখা এস এম যাবে কামাল হোসেন, আপনার জন্য আইনের 1 মিনিট। হাবিব ভাই যেটা বললেন যে বঙ্গবন্ধুর খুনি, হ্যাঁ বঙ্গবন্ধুর খুনি আওয়ামী লীগের একটা অংশ খন্দকার মোস্তাকের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। তারা কিন্তু এখন অনেকেই বিএনপির নেতা হয়েছে, আর কিছু লোক থাকতে পারে। আর খন্দকার মোস্তাকের সাথে যিনি মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি ছিলেন জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের বুদ্ধি পরামর্শায় খুনিরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর পরিবারকে আচ্ছা, এইবার আমি এস এম কামাল হোসেনের আমি প্রশ্ন তুমি কথা বলতে দেন আগে। না না তুমি আমার কথা শেষ করো, আপনি পরে বলেন, আমার কথা শেষ করতে আমি দেন। তোমাকে প্রশ্ন ভাই, করছি। কথা আপনি বলেন যে কথা দিতে কথা বলবেন, আপনি আমার সময় নষ্ট করেন কেন? সময় নষ্ট করেন কেন? আমার সময় তো তুমি কথা প্লিজ বলছো। আপনি আমার কথা শেষ করতে দেন। আমি আমার তোমাকে কথা প্রশ্ন আমি শেষ কথা শেষ করতে দেন প্লিজ। প্লিজ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কথা শেষ করতে দেন। সাবি আমাকে কিন্তু বলতে যে প্রশ্ন হ্যাঁ, বলতে দিবেন। আমি যেটা বলি, হাবিব সাহেব আরেকটা কথা বললেন, হ্যাঁ, যে উনি সেই দলে কিন্তু উনি যোগ দিয়েছেন। হাবিব হ্যাঁ। সাহেব বললেন যে বঙ্গবন্ধুর সাথে থেকে বেইমানি করছেন। আমি ব্যক্তিগত বিষয় বলতে চাই না। হাবিব সাহেবরে ছাত্রলীগের প্রেসিডেন্ট করছিলেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেখেন, আমি একসময় ছাত্রলীগ করতাম না, আমি এমপি হওয়ার জন্য এই দলে এখন নাই। আমি এমপি হইতে পারবো না, পারবো কিনা জানি না, হাবিব সাহেব জানে। কিন্তু আমি রাজনৈতিক বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আজকে আওয়ামী লীগটা করি, বঙ্গবন্ধু শেখ হাসিনার আর হাবিব সাহেবকে রাস্তাতে তুলে এনে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। হাবিব সাহেব বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমানের দলে গিয়েছেন। এটা হলো বাস্তবতা, বুঝছেন না? এটা হলো বাস্তবতা। হাবিব সাহেব আজকে আমারটা জেনে তুমি তো জানো না আমি কিভাবে ছাত্রলীগের প্রেসিডেন্ট, তুমি তো না না না, হাবিব সাহেব ছাত্রলীগের প্রেসিডেন্ট আমার পদ থেকে তুলে নিয়ে বানিয়েছিলেন বলে হয়েছিল। আমি একমাত্র উনার সবকিছু নেত্রী দেখভাল করতেন। সেই হাবিব সাহেব নেত্রী দল আজকে নেত্রীর সমালোচনা করেন। মানে হাবিব সাহেব যদি বলেন, আমি যদি বলি খারাপ শোনা যাবে যে মুস্তাকের থেকে হাবিব সাহেব কোন অংশ কম না। বড় দলে আসি নাই ভাই, এস এম কামাল হোসেন জাতীয় আমি তো বললাম, ছাত্রলীগ থেকে আমি তো বললাম হাবিব সাহেব, হাবিব সাহেব আমি বললাম, আমি তো ছিলাম, আমি এখন শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। আর আপনার পেটে আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, নেত্রী আপনাকে বানিয়েছিলেন। আজকে আপনি সেই নেত্রীর সমালোচনা করছেন, নেত্রী আপনার দেখভাল করতেন, কিন্তু তার বিরুদ্ধে রাজনীতি করছেন, বঙ্গবন্ধুর খুনির দল করছেন। আপনি তো মুস্তাকের সাথে কোনো অংশ না, কত ঘটনাতে কত ঘটনার মধ্য দিয়ে মুস্তাকের সাথে কোনো অংশ কম আপনি বলেন? আমি কাপুরুষ ছিলাম না। না না, আপনি তো মুস্তাকের সাথে কোনো অংশ কম না। করে নাই কেউ, ভাই আপনার রেসপেক্ট করে বলতেছি, যে ভূমিকা কেউ রাখে নাই যাই হোক, সেটা জনাব হাবিব রহমান হাবিব এবং জনাব এস এম কামাল হোসেন, আপনাদের দুজনকে নিয়ে আমরা আরেকটা শো করব। আজকে আমাদের সময় শেষ, তাই আমরা বিদায় নিচ্ছি। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।